আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান সময় সরকারের উদ্ভট সব নাটক মঞ্চস্থ করতে দেখছি। কারণটি কি এর? রায় ঘোষণার পরপরই শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই দিনই চিঠি দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সেই চিঠি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের হাতে পৌঁছানি বলে এখনো পর্যন্ত আমি যতটা জানি। এবং সর্বশেষ খবর হচ্ছে, গণমাধ্যমে যেটি এসেছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এমনকি পররাষ্ট্র সচিব, কেউ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না চিঠি দেওয়ার বিষয়ে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের কেউ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না, একেবারে মুখে কুলুপ এঁটে আছেন। কাহিনী আসলে কি? সরকার আসলে কি চায়? এত আয়োজন করে রায় ঘোষণা করা হলো, এখন চিঠি দেওয়ার যে তথ্য সেইগুলো জানাতে অপারগতা প্রকাশ করছে বা মুখে কুলুপ এঁটে আছে কেন? গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম একটি সংবাদ সম্মেলন করেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর উপলক্ষে। তো সেখানে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা, কিন্তু তিনি সেখানে স্ট্রেট জানিয়ে দেন যে এই সংবাদ সম্মেলন শুধুমাত্র ভুটান সফর সংক্রান্ত এবং এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা একেবারেই অসৌজন্যমূলক। মানে অন্য কোনো ফর্মাল বিষয়ে প্রশ্ন করা হবে সেটি অসৌজন্যমূলক হয়ে যাবে, এবং তিনি বলছেন যে শুধুমাত্র আঞ্চলিক বিষয় আলোচনা। তো ভুটানের প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশের হবে সেই বিষয় তো আছে, প্রশ্ন সাংবাদিকরা করবে, কিন্তু তার পাশাপাশি যেহেতু আঞ্চলিক বিষয়, সেও তো ভারত এবং শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করতেই পারে। এখন পররাষ্ট্র সচিব কি বললেন? তিনি বলেছেন যে আঞ্চলিক বলতে আমরা সার্ক এবং বিমস্টেক বুঝিয়েছি, আমরা আমাদের আলোচনার পরিধির মধ্যে সীমিত রাখতে চাই, মানে যেই এজেন্ডা তার মধ্যেই তিনি সীমিত রাখতে চান। বেশ ভালো কথা। তিনি যে একেবারেই বিব্রত বোধ করছিলেন এটি বেশ বোঝা যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যাতেই যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সাহেবকে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বা বিষয়টি গোপন রাখা হচ্ছে কেন, এই প্রশ্নের উত্তর তিনি একেবারেই দিতে চাননি, কোনো ধরনের কোনো প্রকার মন্তব্য করেননি। শেখ হাসিনা ভারতের গলার নাকি কাটা হয়ে আছে। আমি কিন্তু বরাবরই বলে আসছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং সেই জিনিসটি ভারত বরাবরই তাদের নানান ধরনের কথাবার্তায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিষয়ে কোনো কিছু করবে না, বরঞ্চ শেখ হাসিনার আশ্রয় এবং নিরাপত্তার ক্ষেত্রে যা যা করার তাই করবে। আমরা একটু খেয়াল করি যে সরকার কেন উদ্ভট সব কথাবার্তা বলছে মাঝে মধ্যে, এবং সেই উদ্ভট কথাবার্তার ধারাবাহিকতায় বৃহস্পতিবারে আমরা নতুন একটি বিষয় সংযোজন করতে দেখলাম আইন উপদেষ্টাকে। সে বিষয়ে আসছি। আমাদের একটু খেয়াল রাখা দরকার, গত বুধবার ভারত এবং বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে, একেবারে ক্লোজ ডোর মিটিং। সেখানে কি কি বিষয় উত্থাপিত হয়েছে কোনো ধরনের স্পষ্ট করে কিছু জানা যায়নি বা আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি, কিন্তু আমি আপনাদের কি জানিয়েছিলাম যে যেসব বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ডক্টর খলিলের কাছে, আমরা দেখলাম। এবং এই বৈঠকটি ছিল বুধবার। বৃহস্পতিবার এসে আমরা দেখলাম যে আইন উপদেষ্টা একটা নাটকীয় মন্তব্য করলেন, যে বিষয়টি আমার মতো মানুষরা জানে কিন্তু তিনি জানেন না, প্রমাণ করে দিলেন, অথবা জানা সত্ত্বেও এক ধরনের মঞ্চস্থ করা হলো নাটক, মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হলো। তিনি কি বললেন? শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে
বিষয়টি উপস্থাপন করা যায় কিনা বা তাদের যে এখতিয়ার সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি যে আইসিসির একেবারেই এখতিয়ারের বাইরে সে কথাও আমি জানিয়েছিলাম, এবং এটা স্রেফ মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা। আর যে বলছিলাম যে এই পক্ষের দাবি শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের তাদেরকে একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করা। আইসিসি কি করতে পারে আমরা তো সবাই জানি, এর আগেও বলেছি যে কোন রাষ্ট্র কেবল অপরাধীকে আইসিসির কাছে হস্তান্তর করতে পারে, কিন্তু দুই দেশের সম্পাদিত কোনো প্রত্যর্পণ চুক্তি, যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে বন্দি বিনিময় চুক্তি, সেই বিষয়ে তো হস্তক্ষেপ করতে পারেই না, বরং অন্য কোনো রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের আসামিকে তারা সেখানে নিতে পারে না। এবং আরো মজার বিষয় যে ভারত কিন্তু রোম সংবিধিতে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্র নয়। রোম স্ট্যাটিউট অনুযায়ী পরিচালিত যে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত, তার কোনো সিদ্ধান্ত মেনে নিতে ভারত বাধ্য নয়। হয়তো সহযোগিতা করতে পারে কোনো কোনো বিষয়, যাই হোক। তারপরও আইন উপদেষ্টা, আমার ধারণা যে নিঃসন্দেহে ডক্টর আসিফ নজরুল এই বিষয়গুলো জানেন, তারপরও তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়টি ঢালাওভাবে প্রচার করলেন কেবলমাত্র মুখ রক্ষার জন্য, কারণ এর মধ্যে জেনে গেছে অজিত দোভালের বার্তাটি ডক্টর খলিলের মাধ্যমে। এর আগে কি হয়েছিল, ইন্টারপোল নিয়ে আরেক নাটক হয়েছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার হুসাইন তামিম, তিনি সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে আছেন, তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল একবার, কিন্তু তাতে সাড়া দেয়নি, এবং রায় ঘোষণার পর পরে আবারও আবেদন করা হবে। এই আরেকটা নাটক, অহেতুক মন্তব্য। অহেতুক ঠিক নয়, তারা এক ধরনের ব্যতিব্যস্ততার মধ্যে রাখতে চাচ্ছে আমাদেরকে ঘুম ভাঙ বুঝিয়ে। তো ইন্টারপোল কি করতে পারে? ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে। কাদের ক্ষেত্রে? কোনো দেশ থেকে যখন সন্দেহভাজন অপরাধের তথ্য দিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রটি বা দেশটি ইন্টারপোলের কাছে আবেদন করে, মানে রেড নোটিশ জারির জন্য আবেদন করে, রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। যেহেতু আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য, সেহেতু এই ধরনের নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে এর যে 190টি সদস্য রাষ্ট্র রয়েছে সেই সব রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় এক্সাক্ট তথ্য উপাত্ত গ্রহণের মাধ্যমে, এবং সর্বশেষ যে অবস্থান সেটিও জানিয়ে দেওয়া হয়। তো সেভাবে আসামিকে ধরা হয়, এবং যে রাষ্ট্রে পালিয়ে থাকে সেই রাষ্ট্র সহযোগিতা করে। কিন্তু কিন্তু আমরা কি জানি? সবাই জানে যে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তো ইন্টারপোল তো কোনো পুলিশি সংস্থা নয়, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বিশেষজ্ঞ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি সংস্থা। তারা তো অ্যারেস্ট করে আনতে পারে না, তারা তথ্য দিয়ে দেয় এবং সেটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং কোনো অপরাধী যখন অন্য রাষ্ট্রে পালিয়ে থাকে তখন তাকে ধরতে ওই রাষ্ট্র সহযোগিতা করে। কিন্তু শেখ হাসিনা যে ভারতে রয়েছেন, ভারতও তো এটি জানে, কার কাছে কাকে ধরতে বলবে? ইন্টারপোল তো আর গিয়ে ধরে নিয়ে আসবে না। আর এখানে নতুন করে তথ্য দিয়ে আরো কিছু নেই, সবাই জানে, সারা বিশ্ব জানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। বাস্তবতা হচ্ছে কি, আমি এর আগেও আপনারা খেয়াল করে দেখতে পারেন, আমি অনেকবার মন্তব্য করেছি বিভিন্ন ধরনের কন্টেন্টে, যে সরকার নিজেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে চায় না। কেন নিয়ে আসতে চায় না? শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার পরে যে সিচুয়েশন তৈরি হবে, বাংলাদেশে যে একটা আনরেস্ট তৈরি হবে, একটা অস্থিরতা সৃষ্টি হবে, সেটি সামাল দেওয়ার সামর্থ্য সম্ভবত সরকারের নেই। অতএব এই যে নানান সময় নানান ধরনের মন্তব্য, কখনো ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার জন্য আবেদন, কখনো আইসিসিতে আবেদন জানানো, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে সরকার নিজেই তার দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। শেখ হাসিনাকে ভারতও দেবে না, আর অন্য কোনো উপায়ে সরকারের দ্বারা সম্ভাবনা যে তাকে ফিরিয়ে আনার। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন, তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে
অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে, অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হোলি, এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই একটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্ত কালান্দার, এদিকে হলে হবে হ্যাপি হোলি, এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুন, কতদিন জিহাদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি, খলিলুর থেকে যাবেন ডিনার করে। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল, জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে, আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই, এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করেনি, সরি, কেউ অভদ্রতা করেনি, সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে। কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি, যে কাকে উত্তর দেবো, কাকে কি বলবো। এখন এই যে কনক্লেভটা যেটা হলো, সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের। তা বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন, তিনি যেটা বেশি বলবেন, তিনি মাত্র 1.5 মিনিটের, মানে খলিলুর রহমান মাত্র 1.5 মিনিটের একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। উনি শুধু একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। মানে ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপটা আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটাই ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি, মানে এই আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই। খলিলুর বলছে আমি কি করবো বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এসব বলতে পারো। তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না, তুমি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের, আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি। তখন মরিশাসে সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল।
তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য, উনি যে এতটা সময় আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে কাটালেন, সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত 3 দিনের মধ্যে। ওনার আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং, সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি। মানে এটা লাইন টু লাইন বলছি আমি, মানে যেটা খলিল বলেছেন, উনি শিশুর মতো সরল ব্যক্তি, কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন। ফলে যাকে ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন, তার ক্ষেত্রে, সেই দেশের ক্ষেত্রে, মানে অজিত দোভালের থেকে কঠিনতম মানুষ 2 জন পাওয়া যাবে না সারা দুনিয়ায়। এটা হচ্ছে খলিলুরের রিডিং, যেটা অজিত দোভালের সঙ্গে 3 দিনে বিভিন্ন সময় কাটিয়ে পাঠিয়ে, ওই সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমার কাছে শুধু এসে কাগজ ধরেই যাচ্ছে, সবাই এসে কাগজ ধরেই যাচ্ছে। এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন, অজিত দোভাল বলেছেন অনেক ভুল আপনারা করেছেন, ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একেবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করবো না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা ছিল, যোগদান ছিল, সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন, আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস, এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে। আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, কিন্তু আগামী 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান, তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি। অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না, ওই মারই হবে, হ্যাপি হোলি হবে, যেটা আমি বলেছি। এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন। এবার উনি বলছেন যে আমি তো বসে আছি, সবাই আসছে, একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন, তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল, তাতে চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে, কিন্তু চিটাগুড় ছিল না, সেখানে ছিল অস্ত্র। চিটাগুড়ের বস্তায় 3 অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে। তো তার সমস্ত ইমেজ, থার্মাল ইমেজ, একেবারে ছবির মতো ঝকঝক করছে, থার্মাল ইমেজ সেখানে একেবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার ডিটেলস কবে কবে এসছে, কতক্ষণ ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন কে, সেই জাহাজের খালাসি কারা ছিল, মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল, সমস্ত কিছু তার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, মোট 26 পাতার। ভারতবর্ষ একটা ঠিক করেছিল একটা ডসিয়েট দেবে, মনে করেছিল একটা ডসিয়েট দিয়ে দেবো আমরা,
যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে, আমরা একটা লিখিতভাবে ডসিয়ে দেবো। পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনূসকে ভরসা নেই। কারণ খলিলুর একটা কথা বলেছেন, উনি তো এসে যা খুশি তাই করছেন, কোনদিন উনি তো পালিয়ে যাবেন, বাংলাদেশটা কি হবে? ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে, একটা অবৈধভাবে এসছেন, সেটা খলিলুর বলছেন অবৈধভাবে এসছেন। আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা। যাই হোক, আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু উনি তো বলে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তো মরবে, এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই, ওনারও নেই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো, কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই। তখন অজিত দোভাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না, আপনি আপনার কাজ করে যান, যে যার মতো ফল ভোগ করবে, আপনি চেষ্টা করে যান। এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়, 8টার সময়, সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর, হাঁপাতে হাঁপাতে। শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলুরের দিকে এগিয়ে যান। তখন খাচ্ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি। তখন পিঠে হাত দিয়ে বললেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ? খলিলুর বলছেন যে আমি তো জিব্বে, আমি তো স্যার বলি, আমাকে স্যার বলছি, আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাকে স্যার বলি। না না, আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত। আর আমরা ভারতবর্ষ, আমরা মানুষকে সম্মান দিতে জানি। এখন সম্মান যদি কেউ না রাখতে পারে, তার দায় তো আমাদের নেই। তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি, তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব। আপনি আমায় স্যার বলে সম্বোধন করতেই পারেন, তাহলে সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না। তখন খলিলুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ, এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন? তার আত্মপ্রলব্ধি হচ্ছে। তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে, তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না, এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে। আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম। এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো? এই ভারতকে আমরা যত কঠিন ভারত ভাবি, ভারত তো অত কঠিন নয়। এরা শত্রুকেও বড় সিংহাসন দেয়, অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে 5 পায়জার করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি। এখন মোদ্দা কথা যেটা হলো, সেটা 7 ওয়ার্কিং ডেজ। 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনূস, সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন, আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন। তবে একটা কথা, যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা উনি 16 মাসে করেছেন 7 দিনে, সেগুলো ঠিকঠাক করা ওনার 14 পুরুষের সাধ্য নেই। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে, পাকিস্তানে আগে হবে, যে কোনো দিন। মানে আমি বলছি যে ধরুন 3 দিন 4 দিনে এই যে বেজিং যাবেন, আমাদের প্রধানমন্ত্রী বেজিং যাবেন, বেজিং গিয়ে যখন উনি এর সঙ্গে শি জিনপিং এর সঙ্গে হ্যান্ডশেক করবেন, তখন দেখবেন এদিকে হ্যাপি দামাদ্দাম মাস্ত কালান্দা শুরু হয়ে গেছে, ওদিকে হ্যান্ডশেক হচ্ছে। এমনও হতে পারে, আপনারা খবর পেয়ে যাবেন, এমনও হতে পারে। তো যাই হোক, অনেক কিছুই হতে পারে। যদি পাকিস্তানে হয় তাহলে 12 ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে। এখন আপনারা অপেক্ষা করুন, আর 7 ওয়ার্কিং ডেজের জন্য
আপনারা দেখুন 7 ওয়ার্কিং ডেজে কি হয়, তারপরে ভারতবর্ষ কি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।